আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শুরু করব এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ৭ম অধ্যায়, যেটা হলো ওয়ার্কশিট বা কার্য। এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো নিয়ে সমাধান করব। দেখো, ১ নম্বর কোশ্চেনটা বলছে, ক নম্বর কোশ্চেন, উপযুক্ত তথ্যের আলোকে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। খ নম্বর কোশ্চেন, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো, এবং গ নম্বর কোশ্চেন, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো কার্যপত্র করার জন্য আমাদের যেগুলোর জন্য দরকার, একটা রেয়ামিল দরকার এবং কিছু সমন্বয় দরকার। আর কিছু দরকার নাই কার্যপত্র করার জন্য, মূলত দুইটা জিনিসই দরকার, একটা হলো রেয়ামিল এবং সমন্বয়। তো প্রথমে আমরা কার্যপত্র ছক করে নিই। কার্যপত্রটা ছক করলাম, 10 কলাম করতে বলছে। 10 কলাম মানে হলো যে এই যেগুলো আছে এইগুলোকে 10 কলাম মানে কলাম বলে। তাহলে একটা, দুইটা, 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10। 10 কলাম, এটা হলো 10 কলাম। আর এখানে থাকবে হিসাবের নাম। আর উপরে প্রথমে সবার আগে থাকবে রেওয়ামিল। প্রথমটা কি থাকবে? রেওয়ামিল থাকবে। তারপরে সমন্বয় থাকবে, তারপর সমন্বিত রেওয়ামিল। এই দুটাকে অ্যাডজাস্ট করে লিখতে হবে। পর্যায়ক্রমে দেখাচ্ছি তোমাদের। দেন বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী। 5টা ক্ষেত্রে এই জিনিসটা থাকে। আর যদি 6টা মানে 10টা কলম হইলে, আর যদি 8 কলম হইতো তাহলে এই পর্যন্ত থাকতো, মানে প্রতিটাতে 2টা করে ডেবিট আর ক্রেডিট, তাহলে এই পর্যন্ত থাকতো, এইখান থেকে এই পর্যন্ত থাকতো। আর যদি 12 কলম হইতো তাহলে এই 10টা থাকতো, পাশাপাশি আরো 2টা হইতো। সেটা হলো যে মালিকানা সত্ত্বনামা থাকতো বা শেয়ার হোল্ডার সত্ত্বনামা থাকতো। ঠিক আছে, তো আমরা এই 10 কলম তৈরি করবো। প্রথমে আমরা রেয়ামিলটা প্রস্তুত করে আমরা রেয়ামিলটা নিয়ে করবো, তুলে দিব। রেয়ামিলটা কিভাবে তুলে দেবো? এই যে রেয়ামিলটা যা আছে এখানে কোশ্চেনে রেয়ামিল যা দিছে, নগদ যেমনি লিখছে এটাই লাগবে, কারণ রেয়ামিল ভুল নয়, একটা সম্পূর্ণ সঠিক রেয়ামিল। তাহলে এই রেয়ামিলটা যেভাবে আছে সেভাবে বসাই দেবো আমরা। হ্যাঁ, রেয়ামিলটা বসাতে পারবো। রেয়ামিল নিয়ে আলোচনা করতেছি না, কারণ রেয়ামিলের অধ্যায় তোমরা রেয়ামিল শিখছো, তাছাড়া তোমরা রেয়ামিল পারো জাস্ট ডেবিট ক্রেডিট পর্যন্ত। তাহলে এখানে রেয়ামিলে কি পর্যন্ত আছে? ভাড়া খরচ পর্যন্ত আছে। তাহলে আমরা এখানে একটু ইন্ডিকেট করে নিলাম ভাড়া খরচ। কই ভাড়া খরচ? এই পর্যন্ত আমার রেয়ামিল। এখানে রেয়ামিলের যোগফল এখানে দিয়ে দিছে। হ্যাঁ, এখানে এই পর্যন্ত আমাদের দেওয়া আছে, সেটা লিখলাম। তো এরপরে যে মেইন কাজ, এইপরে হলো যে মেইন কাজটা, সেটা হলো সমন্বয় এন্ট্রিগুলো বসাতে হবে। সমন্বয় তোমাকে ভালো করে পারতে হবে। তুমি যদি সমন্বয় ভালো করে না পারো, তাহলে বাকির যে 3টে স্টেপ আছে এই 3টে স্টেপ করতে পারবা না। সমন্বয় ভুল হইলে, মানে সমন্বয় এন্ট্রি যদি তুমি ভুল পাশে লেখো, ডেবিট আর ক্রেডিট উল্টাপাল্টা লেখো, তাহলে পরের স্টেপগুলো আর সঠিকভাবে তুমি করতে পারবে না। সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কমন কোশ্চেন আসে 2-4 মার্কে, সমন্বয় জাবাদা করো। সে জাবাদাও কিন্তু 4 মার্কে সমন্বয় আসতেছে, আবার পুরো কার্যবদ্ধ করলেও 4 মার্ক কিন্তু। হ্যাঁ, তো সমন্বয় দেখিলে এটা ফিউজ আসে, তো সমন্বয় দেখিলে আগে মনে মনে করতে হবে। তো আমরা প্রতিটা এক একটা করে সমন্বয় দাখিলা করব এবং সেগুলো লিখবো। হ্যাঁ, প্রথমে দেখো বলছে মোট 7,000 টাকার সাপ্লাই এখনো হাতে আছে। তাহলে সাপ্লাই হাতে আছে, এটা সমন্বয় করবো আমরা। সাপ্লাই এখনো হাতে আছে মানে কি? সাপ্লাই সমাপনী আছে, সমাপনী সাপ্লাইজ, তার মানে উপরে একটা সাপ্লাই অবশ্যই আছে। সমন্বয় মানে হলো যে রেয়ামিলও আছে, নিচেও সেই জিনিসটা নিয়ে কাজ করা হইতেছে, যেগুলো এন্ট্রি হয় না, বুঝছিলাম। হ্যাঁ, তাহলে উপরে সাপ্লাইজ কি আছে? দেখো সাপ্লাইজ লেখা আছে, উপরে সাপ্লাইজ আছে কত? 12,000 টাকা। এই 12,000 টাকার মধ্যে এখনো 7,000 টাকার সাপ্লাইজ হাতে আছে মানে প্রতিষ্ঠান ব্যবহার করে নাই, সমাপনী আছে এখনো। তাহলে ব্যবহার করছে কত? ব্যবহার করছে 5,000। তাহলে এখন সাপ্লাইজ জানি আমরা কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে সাপ্লাইজের কলামে আমাদের কত? 7,000 বানাইতে হবে, কারণ 7,000 আছে। তাহলে 5,000 টাকা খরচ হয়েছে। তাহলে 5,000 টাকা খরচ হলে 5,000 টাকা জাবাদা দিতে হবে। মূলত সমন্বয় জাবেদা মানে হলো এইখানে যে জিনিসটা ইন্ডিকেট করবে ওইটাই তোমার মেনশন করতে হবে। আমরা একটু ইন্ডিকেট দেখাই যে সমন্বিত রেওয়ামিল, এই সমন্বিত রেওয়ামিলে সাপ্লাইজের পরিমাণ 7,000 টাকা হবে, এইটাই কিন্তু বলছে। সমন্বিত রেওয়ামিল মানে হলো এই রেওয়ামিল আর সমন্বয়, এই দুইটার যোগফল বা বিয়োগফল। এখানে যদি ডেবিট হয় তাহলে যোগ করবা, ক্রেডিট হইলে যোগ করবা, ডেবিট ক্রেডিট হইলে মাইনাস করবা, ক্রেডিট ডেবিট হইলে মাইনাস করবা, মানে একই এই জিনিস আমরা বসাবো এখানে। যদি এই পাশে ডেবিট এই পাশেও ডেবিট, তাহলে যোগ করে সম্মিলিততে একবারে বসাবো। একটা এন্ট্রি মানে প্রথমে রেয়ামিলে যেটা দেওয়া ছিল আবার সেটা সমন্বয় পাইছি, তারপরে সেটাকে এখন আমরা কি করব? একসাথে করব, কারণ আমরা একটা এন্ট্রি 2বার করে লিখবো না, এই কারণে একসাথে করব। এখন রেয়ামিলে পাইছি ডেবিট, হয়তো বা এখন সমন্বয় এসে পড়ছে ক্রেডিট, যেমন নগদান হয়তো রেয়ামিলে ডেবিট, রেয়ামিল তো সমন্বয় তো ক্রেডিটও হইতে পারে। তো ক্রেডিট হইলে এখন ডেবিট ক্রেডিট হয়ে দুইটা তো লেখা যাবে না, এই জন্য একটা করতে হবে। কি করতে হবে? ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করতে হবে। তো সেইগুলো করে এই সমন্বিত রেয়ামিল এন্ট্রিটা দেখাইতে হবে। তাহলে সমন্বিত রেয়ামিল সমান কি? এইটা, এই রেয়ামিলটা এবং এই সমন্বয়টা, দুইটার অ্যাডজাস্টিং রূপ। ঠিক আছে, রেয়ামিল এবং সমন্বয় দুইটা মিলাই হলো সমন্বিত রেয়ামিল।
তাহলে আমাদের সাপ্লাই যেখানে 7,000 টাকা বানাইতে হবে, এখন সাপ্লাই 7,000 টাকা বানাইতে হলে কি করতে হবে, সাপ্লাইসে ক্রেডিট করতে হবে 5,000 টাকা। যদি সাপ্লাইস ক্রেডিট করি, এখানে দেখো সাপ্লাইস এখানে ডেবিট ছিল 12,000, এখানে যদি 5,000 টাকা ক্রেডিট করি তাহলে কত হয়, সাপ্লাই 7,000 টাকা। তাহলে সাপ্লাইজের আমাদের বানাইতে বলছে 7,000 টাকা। এখন এইটা যদি ক্রেডিট করি 7,000 টাকা, এই ক্রেডিট পাশে মানে সমন্বয়ের পাশে লিখি 5,000 টাকা, তাহলে কি এটা ডেবিট এন্ট্রিও আছে, তার মানে এটা জাবেদা করতে হবে আগে। আমি জাবেদা করার আগে তোমাকে ইন্টে দেখাইলাম যে যেহেতু বলছে সমাপনী আছে, এইটাই কিন্তু আমাদের সমাপনী কলাম, লাস্ট কলাম এটা। সমন্বিত রেওয়া মিলটা কিন্তু রেওয়া মিল এবং সমন্বয় দুটো অ্যাডজাস্ট করে লাস্ট কলাম এটা। তার মানে যদি বলছে যে সমন্বিত মানে হাতে আছে আমাদের কাছে সাপ্লাই 7,000 টাকা, তার মানে সমন্বিত রেওয়া মিলে অ্যান্সার হবে 7,000 টাকা। তাহলে এখন এই 7,000 টাকা কেমনে হয়, এইখানে 12,000 ডেবিটে আছে, যদি এখানে ক্রেডিটে 5,000 বসাই দিই তাহলে 12,000 থেকে 5,000 মাইনাস করলে কিন্তু 7,000 টাকা হয়। এখন তাহলে জাবেদাটা কি হইলো, জাবেদাটা হবে সাপ্লাইজ খরচ ডেবিট এবং সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সাপ্লাইজ খরচ ডেবিট, কারণ এই সাপ্লাইজের মধ্যে 5,000 টাকা খরচ হয়ে গেছে, 7,000 টাকা এখনো আছে। তাহলে আছে খরচ হয়ে গেছে কি থেকে, সাপ্লাইজ থেকে। তাহলে সাপ্লাই সম্পদ, সম্পদ কমে গেলে বা খরচ হয়ে গেলে হ্রাস পাইলে সাপ্লাইজ ক্রেডিট বা সম্পদ ক্রেডিট। আর এই সম্পদের বিপরীতে কি হয়েছে, ব্যয় হয়েছে। তাহলে ব্যয় হয়েছে কারণ সাপ্লাইজ খরচ করে ফেলছি, তাহলে সেইটা হলো ডেবিট। তাহলে সেই নামে এইখানে কোনো এন্ট্রি নেই, এখানে মানে হলো রেয়া মিলে। যদি কোনো নামে যে জাবেদাটা করবো সমন্বয় জাবেদা, সেটা যদি রেয়া মিলে এন্ট্রি না থাকে, মানে রেয়া মিলে টপিকসগুলো না থাকে, তাহলে সেটাকে কি করতে হবে, সেটাকে আমাকে আলাদাভাবে বসাইতে হবে। যেমন আলাদাভাবে বসাইছি, দেখো সাপ্লাইজ খরচ নামে দেখাইছি, সাপ্লাইজ খরচ বসাই দেখো সমন্বয়ের কলামে ডেবিটে বসাইছি, এটা কিন্তু সমন্বয়ের ডেবিট কলম, ডেবিটে বসাইছি। তাহলে এখানে ডেবিট সমন্বিত রেওয়া মিলে কি হবে, ডেবিটই হবে, কারণ যোগ করতেছি আমরা, যেহেতু এই পাশে আমাদের রেওয়া মিলে এটা এন্ট্রি ছিল না, তাহলে যোগ করলে 5,000ই হবে। আশা করি বুঝতে পারছো। আর দেখো এটাও ঠিকই সেম, এটা থেকে মাইনাস করছে কারণ এটা ডেবিট এটা ক্রেডিট, তাহলে 7,000 টাকা হয়েছে। প্রতিটা সমন্বয় এভাবে করতে হবে। দেন পদেয় নোটের উপর 12,000 টাকা সুদ অপরিশোধিত আছে। অপরিশোধিত মানে হলো বকেয়া আছে, পরিশোধ করা হয় নাই। কারণ পদেয় নোটের সুদ আমরা জানি কি ব্যয়, তাহলে ব্যয়ের বকেয়া কি, ব্যয়ের বকেয়া দায়। পদেয় নোটের বকেয়া সুদের জাবেদা কি, পদেয় নোটের সুদ ডেবিট এবং পদেয় নোটের বকেয়া সুদ ক্রেডিট। কারণ পদেয় নোট হলো দায়, যে কোনো দায়ের সুদ ব্যয়, আবার এই ব্যয়টা যখন বকেয়া থাকে সেটা আবার দায়, কারণ এটা বকেয়া বলছে, অপরিশোধিত মানে বকেয়া। তাহলে এই দায়টাকে ব্যয় হয়েছে পদেয় নোটের সুদ 12,000 টাকা। এখানে নিশ্চয়ই পদেয় নোট আছে, দেখো পদেয় নোট, পদেয় নোটের সুদ বকেয়া, এই যে পদেয় নোট আছে, পদেয় নোট আছে 1,00,000 টাকা, এই 1,00,000 টাকার 12,000 টাকা কি হয়েছে, সুদ হয়েছে। এখন সুদ হইলে কিন্তু বাড়ে, হ্যাঁ, শুধু জাবেদাটা আমরা কি জানি, তাহলে পদেয় নোটের সুদ ডেবিট এবং পদেয় নোটের বকেয়া সুদ বা পদেয় সুদ ক্রেডিট, মানে দায় বাড়ছে এবং ব্যয় বাড়ছে। তাহলে এটাকে আমরা প্রথমে বসাই দিই পদেয় নোটের সুদ ডেবিট। পদেয় নোটের সুদ নামে রেওয়া মিলে কোনো এন্ট্রি নাই, তাহলে আমরা বসাইলাম পদেয় নোটের সুদ। এখানে সুদ খরচ লেখছে, হ্যাঁ, তুমি পদেয় নোটের সুদ লিখবা, সুন্দর ভালো দেখা যাবে। তাহলে তাহলে এটা ডেবিট লিখলাম। আর পদেয় নোটের বকেয়া সুদ, এই নামে কোনো রেওয়া মিলে এন্ট্রি নাই। তোমরা রেওয়া মিলগুলো একটু দেখে নেবে ভালো করে, রেওয়া মিলে এন্ট্রি নাই। আমরা রেওয়া মিল নিয়ে কিন্তু ডিসকাস করতেছি না, যে জিনিসগুলো রেওয়া মিলে আছে এবং সমন্বয় আছে সেগুলো আমরা অ্যাডজাস্ট করতেছি। তাহলে পদেয় নোটের সুদ বকেয়া সুদ, এটাকে লাগছে পদেয় সুদ। তুমি এখানে পদেয় নোটের পদেয় সুদ বা পদেয় নোটের বকেয়া সুদ লিখলে আরো সুন্দর হবে। তাহলে এটা ক্রেডিট ছিল, ক্রেডিটে বসাই দিলাম। তাহলে এইখানে যেহেতু জিরোই ছিল, তাহলে এটা ডেবিটে বসলো আর এটা ক্রেডিটে বসলো, কারণ এই পাশে কিচ্ছু নাই। যেগুলো কোনো অ্যাডজাস্টিং থাকবে না সেগুলো শুধুমাত্র একটা এন্ট্রি বসবে সমন্বিত রেওয়া মিলের কলমে। এটা কিন্তু সমন্বিত রেওয়া মিলের কলম, হ্যাঁ, আর এটা হলো সমন্বয়ের কলম। আর রেওয়া মিলের কলম তুমি তো প্রশ্নে পেয়ে গেছো। তাহলে দুটো সমন্বয় শেষ, এবার 3 নম্বর সমন্বয়। আমরা কিন্তু প্রথম দিয়ে সমন্বয় দিয়ে শুরু করছি, কারণ প্রতিটা সমন্বয় দিয়ে তোমাকে করতে হবে। যন্ত্রপাতি বার্ষিক অবচয়, যন্ত্রপাতি বার্ষিক অবচয় কত, 36,000 টাকা অবচয় দিয়ে দিছে যন্ত্রপাতির। তাহলে যন্ত্রপাতি এখানে কিন্তু আছে, দেখো যন্ত্রপাতি আছে কত আমাদের 3,60,000 টাকা। এর মধ্যে বলছে 36,000 টাকা বার্ষিক অবচয়। তা অবচয় যাবে দেখি জানি, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় হলো একটা ব্যয় আর পুঞ্জীবিত অবচয়টা হলো সম্পদ হ্রাস, কারণ পুঞ্জীবিত অবচয় ব্র্যাকেটে যন্ত্রপাতি লিখবো। তাহলে আমরা এইখানে রেওয়া মিলের মধ্যে দেখো কোনো অবচয় নামে কোনো এন্ট্রি নাই, বাট পুঞ্জীবিত অবচয় নামেও কিন্তু এন্ট্রি নাই। বাট পুঞ্জীবিত অবচয় এন্ট্রি না থাকলেও যন্ত্রপাতি নামে কিন্তু এন্ট্রি আছে, যন্ত্রপাতি নামে এন্ট্রি আছে, কারণ যন্ত্রপাতি তো এখানে আছে, এই যে যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতির হ্রাস। তাহলে একটা হলো সম্পদ হ্রাস আর একটা হলো ব্যয় বৃদ্ধি। অবচয় হলো ব্যয় বৃদ্ধি আর পুঞ্জীবিত অবচয় মানে সম্পদ হ্রাস। তাহলে এখানে অবচয়টাকে লিখছি, দেখো অবচয় খরচ ডেবিট, কারণ এই রেওয়া মিলে এন্ট্রিটা নাই, যে এন্ট্রি রেওয়া মিলে থাকবে না সেটা নিচে বসাইতে হবে। তাহলে ডেবিট
এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট মানে যন্ত্রপাতি হিসাবটা হ্রাস পাইছে। তাহলে যন্ত্রপাতি আমাদের আগে কত ছিল? যন্ত্রপাতি আমাদের ছিল আগে 3,60,000 টাকা। পুঞ্জীভূত অবচয় নামে এন্ট্রি আছে। তাহলে যদি পুঞ্জীভূত অবচয় নামে এন্ট্রি আছে তাহলে আমরা কিন্তু পুঞ্জীভূত অবচয় নামে লিখবো, যেহেতু বিগত বছরে পুঞ্জীভূত অবচয় নামে একটা এন্ট্রি আছে, আন্নারে যন্ত্রপাতি আলাদাভাবে লিখতাম। তাহলে এখানে পুঞ্জীভূত অবচয় নামে একটা এন্ট্রি ছিল, কত ছিল? রেওয়া মিলে 72,000 টাকা ক্রেডিট ছিল। আর নতুন হলো কত? 36,000 টাকা। এটাও কিন্তু ক্রেডিট পুঞ্জীভূত অবচয়, যেটা আমরা এই যে এইখানে সমন্বয় যেটা পাইলাম এইটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পুঞ্জীভূত অবচয় নামে এন্ট্রি ছিল, যেহেতু যে এন্ট্রি আছে সেই এন্ট্রিতে সেটা বসাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, মানে রেওয়া মিলে এন্ট্রি থাকলে সেই এন্ট্রির পাশে সমন্বয় বসাইতে হবে। তাহলে এখনো ক্রেডিট, দুটা ক্রেডিট যোগ করলে কত হয়? 1,08,000 টাকা। আমরা কিন্তু যেটা পাই, মানে সমন্বয় যেটা পাইতেছি এটার কিন্তু সমন্বিত রেওয়া মিলটা করে ফেলেছে একসাথে, মানে অ্যাডজাস্ট করতেছি, যোগ বিয়োগ করে বসাই দিতেছি। এরপরে যেটা আছে মজুত পণ্যের প্রকৃত পরিমাণ 75,000 টাকা। তাহলে আমাদের রেওয়া মিলে মজুত পণ্য কি আছে দেখি। দেখো রেওয়া মিলে মজুত পণ্য কত আছে? রেওয়া মিলে মজুত পণ্য আছে 80,000 টাকা। আর আমরা বলছি কি 75,000 টাকা প্রকৃত পরিমাণ। তাহলে মজুত পণ্য থেকে মাইনাস করতে হবে। দেখো মজুত পণ্য থেকে কি করছে? মজুত পণ্য 80,000, ক্রেডিট করছে 5,000, তাহলে এটা 75,000 টাকা হবে। আলাদা 75,000 টাকা হবে না। আর এই 5,000 টাকা আবার কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় যাবে। কারণ কি? দেখো এখানে বিক্রিত পণ্যের নামে এন্ট্রি আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে 5,000 দেওয়া হয়েছে। এই 5,000 একবার দেখো বিক্রিতে দেওয়া হয়েছে মজুত পণ্যের ক্রেডিট পাশে, তাহলে এটা যোগ করে 75,000 হলো। আর একবার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া হয়েছে। কারণ কি? মজুত পণ্যর প্রকৃত পরিমাণ 5,000 টাকা আছে। তাহলে 5,000 টাকা কি? 75,000 টাকা আছে, তার মানে 5,000 টাকা কি হয়েছে? খরচ হয়ে গেছে। রেওয়া মিলে যে মজুত পণ্য থাকে সেটা খরচ হয়ে গেছে। তাহলে এটা জাবেদা কি হতে হবে? এটা জাবেদা হলো যে তোমার বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, ব্যয় বাড়ছে, আর মজুত পণ্য ক্রেডিট, মানে আবার মজুত পণ্যটা কমছে, মানে সমাপন মজুত পণ্যটা কমছে। এখানে কিন্তু মজুত পণ্যটা সমাপনী মজুত পণ্য। হ্যাঁ, এখানে কিন্তু ই মজুত পণ্য না, কি বলে পারমি মজুত পণ্য না, এটা কিন্তু সমাপনী মজুত পণ্য, ঠিক আছে। তাহলে এইখানে এইটা আমরা কি করছে? সেটা বাড়ছে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বাড়ছে কারণ খরচ হয়ে গেছে। 5,000 টাকা এখনো প্রকৃত আছে 75,000 টাকা, তারপরে 5,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে 5,000 টাকা আমরা সাপ্লাই মজুত পণ্য থেকে মাইনাস করলাম, তাহলে 75,000 টাকা হইলো। তাহলে আর বিক্রিত পণ্য ব্যয় থেকে প্লাস করলাম, কারণ কি? বিক্রিত পণ্য ব্যয় ডেবিট হবে। এটা জাবেদা হলো বিক্রিত পণ্য ব্যয় ডেবিট এবং মজুত পণ্য ক্রেডিট। তোমাকে মূলত এই মজুত পণ্যকে ফোকাস করতে হবে যে 75,000 টাকা বানাইতে হবে। তাহলে এটাকে আমরা যদি করি, দেখো ডেবিটের এটা ডেবিট, এটাও ডেবিট, তাহলে যোগ করলে কত হয়? 8,55,000 টাকা। তারপরে যে জাবেদাটা আছে, সমন্বয়টা আছে, সেটা হলো প্রাপ্য হিসেবের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিত রাখতে হবে। তাহলে প্রাপ্য হিসাব মানে দেনাদারের সাথে কাজ আছে, ওয়ার্কিং আছে। দেনাদার কত বলছে? দেনাদার বলছে 70,000। দেনাদারের সাথে আর কোনো কিন্তু সমন্বয় কিছু ছিল না। তাহলে 70,000-এর 10% 7,000। তাহলে 7,000-এর জাবেদা কি হয়? আমরা জানি যেটা জাবেদা হয় অনাদায়ী পাওনার ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি ক্রেডিট, অথবা দেনাদার। এটা কিন্তু আরেকটা জাবেদা করা যায়, সেটা হলো যে দেনাদার অনাদায়ী পাওনার ডেবিট, দেনাদার ক্রেডিট, দুইটাই রাইট। তাহলে এখানে যেটা দেখাইছে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দেখাইছে কত? 7,000 টাকা। তাহলে এখানে অনাদায়ী পাওনা নামে দেখো লাস্টে লিখতে হবে, কারণ রেওয়া মিলে কোনো অনাদায়ী পাওনা ছিল না। এই পুরো রেওয়া মিলের মধ্যে দেখো কোনো অনাদায়ী পাওনা নাই, ঠিক আছে। যার কারণে এটা আমরা এখানে বসাইলাম ডেবিটে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা লেখছে এখানে, নিচে লেখছে সঞ্চিতিটা, লাইনে জায়গা হয় নাই। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, সমন্বয় একটা ডেবিট একটা ক্রেডিট বসালাম। যে এন্ট্রিটা রেওয়া মিলে একটাও থাকবে না, আমরা সমন্বয় জাবেদার যে দুইটা পক্ষ ডেবিট ক্রেডিট হয়েছে, যদি রেওয়া মিলে একটাও না থাকে তাহলে দুইটাই এরকম আলাদাভাবে লিখতে হবে, লেখা সমন্বয় বসাতে হবে। তাহলে এটা যদি ডেবিট ছিল, এটার সাথে সামনে আগে পরে কিছু নাই, তাহলে যোগ করলে 7,000-ই হয়, ব্যালেন্সটা ডেবিটই বসে, আর এটা কি? ক্রেডিটই বসে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি সবগুলো এন্ট্রি বসানো শেষ, সমন্বয় সব বসানো শেষ। তোমার মেইনলি কাজ হলো সমন্বয় বসানোটা, তাহলে কিন্তু আর ফেক না, আর বাকিগুলো তুমি নর্মালি পারবা। এখন জাস্ট আমাদের টিক্সটা শিখতে হবে। টিক্সটা কি? এই যে দেখো এখানে কি আছে? নগদ টাকা। নগদ টাকার এইখানে কোনো সমন্বয় নাই, তাহলে নগদ টাকা 60,000 যা ছিল এইটাই সমন্বিত রেওয়া মিলে বসিয়ে দেবে, মানে রেওয়া মিলে যেটা ছিল সেটা সমন্বয় বসে যাবে। যেগুলোর কোনো সমন্বয় নাই, সমন্বয় এন্ট্রি নাই, যেটা রেওয়া মিলে ছিল সেটাই সমন্বিত রেওয়া মিলে হুবহু বসবে, কোনো যোগ করার কিছু নাই। তাহলে 70,000 বসলো, এখানে 3,60,000, এখানে 3,60,000-ই বসলো। যেমন দেখো ডেবিট থাকলে ডেবিটই কিন্তু উল্টো হবে না। পদেয় নোট 1,00,000-ই বসলো। তারপর পদেয় হিসাব, এটা 66,000 বসছে। বাঁধনের মূলধন 2 লাখ, বাঁধনের উত্তোলন ডেবিট 25,000,
বিক্রয় যেটা যেমন ছিল সেটাই কিন্তু সেরকমই বসছে। হ্যাঁ, কোনোটা কোনো চেঞ্জ নাই, কোনো রকম চেঞ্জ নাই, পুরোটাই কিন্তু সেম বসছে। যেমন বেতন খরচ আমরা জাস্ট তোমার একটু দেখাই দিচ্ছি যে এই পর্যন্ত আমরা করছি, জাস্ট যা ছিল, কারণ র্যামিলে যা ছিল সেগুলো এখন আমরা হুবহু বসাই দিব, কারণ এই সম্ভাবনা যেগুলো ছিল এগুলোতে এন্ট্রি করছি। হ্যাঁ, আর এই যোগফলের কোনো কাজ নাই। দেন শেষ, সমন্বিত র্যামেলের কাজ শেষ। এবার হলো মেইন কাজ, সমন্বিত র্যামেল থেকেই একটা এন্ট্রি এই পাশে যাবে হয় অথবা এইখানে যাবে। ঠিক আছে, দুই জায়গায় যাবে। এই সমন্বিতের জিনিসগুলো, সমন্বিত যে টাকাগুলো আছে এই টাকাটা হয় বিশদায় বিন্দু যাবে অথবা আর্থিক বিন্দু যাবে। এখন বিশদায় বিন্দুতে কি যায় তোমরা সবাই জানো, বিশদায় বিন্দুতে আয় আর ব্যয় যায়, আর আর্থিক বিন্দুতে কি যায়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে যদি আয় হয়, এইখানে যে র্যামেলের যে হেডিংগুলো ছিল, এখানে হিসাবে যে শিরোনামগুলো ছিল, এখানে যে হিসাবে শিরোনামগুলো ছিল, এইগুলো যদি সম্পদ হয়, এগুলো যদি ব্যয় হয় তাহলে ডেবিটে যাবে, আয় হইলে ক্রেডিটে যাবে, আর সম্পদ হলে এই আর্থিক বিন্দু ডেবিটে যাবে, আর দায় হইলে আর্থিক বিন্দু ক্রেডিট যাবে, আর মালিকানা সত্ত্ব হলে আর্থিক বিন্দু ক্রেডিটে যাবে। ওকে, তাহলে নগদান কি সম্পদ, তাহলে আমরা আর্থিক বিন্দুতে ডেবিটে বসাবো, এই যে এইটা বসাবো। এই টাকাগুলো কিন্তু সব বাদ, এখন শুধুমাত্র সম্মিলিত র্যামেল এন্ট্রিগুলোই আমরা বসাই দেব, অন্য টাকা কিন্তু এখানে বসাবো না। ওকে, তারপর প্রাপ্য হিসাব চলতি সম্পদ, আমরা চলতি সম্পদ ব্যাপার না এখানে জানাটা সম্পদ, তাহলে এখানে আর্থিক বিন্দু বসাইলাম। মজুদ পণ্য, এটা সম্পদ, কত আছে ৭৫,০০০ বসাই দিলাম ৭৫,০০০। সাপ্লাইজ কিন্তু চলতি সম্পদ বা সম্পদ, ৭,০০০ আছে ৭,০০০ বসাইলাম। তারপর যন্ত্রপাতি, এটা সম্পদ, ডেবিটে বসাইলাম এই ৩,৬০,০০০, এই টাকাটা বসাইলাম। তারপর পুঞ্জীবিত অপচয়, সম্পদ হ্রাস, পুঞ্জীবিত অপচয়টা কি, সম্পদ হ্রাস। তাহলে সম্পদ হ্রাস পেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাহলে আর্থিক বিন্দু এখন ক্রেডিট পাশে লিখতে হবে, কারণ এখানে তো ব্র্যাকেট দিয়ে দেখানো যাবে না, এখানে কোনো কিছু ব্র্যাকেট দিয়ে দেখা যাবে না, যেটা ক্রেডিট হবে মানে হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাইলে সেটা ক্রেডিটে দেখাই যাবে। তাহলে এই ১,১৮,০০০ টাকা আমরা এখানে সম্পদ হ্রাস হিসেবে দেখাইছি, ক্রেডিটে দেখাইছি। হ্যাঁ, এটা কিন্তু দায়ও না মালিকানা সত্ত্বেও না। এই পুঞ্জীবিত অপচয় যন্ত্রপাতি কিন্তু, হ্যাঁ যন্ত্রপাতি ব্র্যাকেটে দিচ্ছে, ওরা নিচে লিখছে। এই কাজগুলো ঠিক করছে, তুমি খাতায় লেখার সময় একসাথে লিখবা, পুঞ্জীবিত অপচয় লিখে ব্র্যাকেটে যন্ত্রপাতি লিখবা। পদেয় নোট দায়, তাহলে এখানে কি কোথায় বসবে, পদেয় নোট দায়, যেহেতু এটা কি দায়, এটা দায় বলবে মালিকানা সত্ত্বের লাস্ট কলমে বসবে। পদেয় হিসাব, এটা মালিকানা সত্ত্বের লাস্ট কলমে বসবে, ক্রেডিট কলমে বসবে, কারণ হলো এটা দায় মানে ক্রেডিট। তারপর আছে মূলধনটা কি, মালিকানা সত্ত্ব ক্রেডিট। তারপরে আছে উত্তোলনটা ডেবিট লিখতে হবে, কারণ এখন মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে তাই এটা ডেবিট, এটা কিন্তু সম্পদ দেখে বসাই নাই। হ্যাঁ, তারপর আছে বিক্রয় হলো আয়, তাহলে বিক্রয় আয় এটা লিখবো আমরা বিষয়দায়ী বিবরণীতে ক্রেডিট পাশে, বিষয়দায়ী বিবরণীর মধ্যে ক্রেডিট পাশে লিখবো বিক্রয় আয়। বিক্রয় ফেরত ও ভাতা, বিক্রয় ফেরত ও ভাতা, এটা একটা নাম। হ্যাঁ, এখন বিক্রয় ফেরত ও ভাতা এটা কি, আয় হ্রাস পেলে ডেবিটে বসবে, তখন আর ক্রেডিটে বসবে না, এটা কিন্তু ব্যয় দেখে বসাই না, এটা বসাইছি আয় হ্রাস পেয়েছে দেখা। দেন বিকৃত পণ্যের ব্যয়, তাই ব্যয়টা ব্যয় পাশে বসাইলাম, ডেবিট পাশে বিষয়দায়ী বিবরণী। বেতন খরচ ব্যয়, ডেবিট পাশে বসাইলাম। বিজ্ঞাপন খরচ ব্যয়, ডেবিট পাশে বসাইলাম। উপযোগ খরচ ব্যয়, বিষয়দায়ী বিবরণী ডেবিট পাশে। মেরামত খরচ, ভাড়া খরচ, এগুলো সব ডেবিট পাশে বসাবো র্যামেলের। দেন সাপ্লাইজ খরচ বলছে, সাপ্লাইজ খরচ এটা ব্যয়, আর বিষয়দায়ী বিবরণী ডেবিট পাশে। সুদ খরচ, বিষয়দায়ী বিবরণী ডেবিট পাশে। পদেয় সুদ মানে হলো বকেয়া সুদ, তাহলে যে কোনো সুদের যখন বকেয়া থাকে সেটা দায়, তাহলে দায়টা বসবে মালিকানা সত্ত্বে, মানে দায়টা বসবে আর্থিক বিবরণী ক্রেডিট পাশে। দেন অবচয় হলো ব্যয়, তাহলে বিষয়দায়ী বিবরণী ডেবিট পাশে। অনাদায়ী পাওনা ব্যয়, বিষয়দায়ী বিবরণী ডেবিট পাশে। অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে হলো ব্যয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে হলো সম্পদ হ্রাস। হ্যাঁ, এর কারণ এটা দেনাদার না লিখে আমরা পরিবর্তে লিখছিলাম, কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি এই নামে বসেছি। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো সম্পদ হ্রাস পেলে আর্থিক বিবরণীর ক্রেডিট পাশে বসবে। দেন তোমার কাজ শেষ। এখন জাস্ট কি করবা, এখন জাস্ট নর্মালি তুমি আয় বড় না ব্যয় বড় সেটা দেখবে সবার আগে। এখানে নর্মালি এখানে আয় বড় হয় বেশিরভাগ ক্ষেত্রে, মাঝে মাঝে ব্যয় বেশি হতে পারে। তাহলে এখানে আয় বড় হয়েছে, আয় কত 15 লাখ টাকা, তাহলে তুমি এখানে বসাই দিলা 15 লাখ টাকা লাস্ট কলামে, 15 লাখ। হ্যাঁ, আবার এইখানে এই জিনিসটা লেখার কোনো আসলে প্রয়োজন নাই, এই যে এতটুকু লেখছে না, এতটুকু না লেখলে চলে, এতটুকু তুমি স্কিপ করে দেবা। আমি এটাকে ইন্ডিকেট করে দিলাম, এই জিনিসটুকু এইটুকু বাদ, এটা দেওয়ার দরকার নাই, এইটুকু বাদ, এতটুকু দিবা না। হ্যাঁ, এতটুকু দিবা না, তাহলে এইটা দেওয়া দরকার নাই। আর এই লাইনগুলো, এই যে যোগফলগুলো আছে, এই যোগফলগুলো সব নিচে দিয়ে দেবে, এই একবারে দিলে দেখতে সুন্দর দেখাবে। এইখানে না বসে
এইগুলো এইখানে বসানোর দরকার নাই, এইগুলো এইখানে না বসে নিচে একদম লাস্টে লাইনে দিয়ে দেবো। তাহলে এইখানে কি আয় হইলো 15 লাখ টাকা, তাহলে 15 লাখ টাকা আয় বসাই দিলা। এখন ব্যয় দেখো, ব্যয় দুই পাশে কিন্তু সমান বসাইতে হবে। ব্যয় দেখো, ব্যয় 15 লাখ নাই, ব্যয় আছে যোগ করলে 12,76,000 হয়, ওরা এটা ওখানে বসাইছে। তো 12,76,000 হয় যোগ করলে, ডেবিট পা যোগ করলে, তাহলে 15 লাখ থেকে 12,76,000 মাইনাস করলে 2,04,000, এটা বসাইতে হবে 2,04,000। তাহলে এইটা কি, এটা ব্যবসায় লাভ, কারণ আয় বেশি হয়েছে, আয়ের চাইতে ব্যয় কম হইলে তাহলে এটা নিট লাভ। এই জন্য এখানে লেখা হয়েছে নিট আয় বা নিট লাভ। এই টাকাটা তোমাকে অবশ্যই দেখাইতে হবে, দেখো নিট লাভ। এখন নিট লাভ হলে কি হয়, তুমি জানো যে নিট লাভ হলে মালিকানা সত্ত্ব বাড়ে, কারণ মূলধনের সাথে এটা যোগ হয়। যেটা মূলধনের সাথে যোগ হয় মানে মূলধনের ক্রেডিট পাশে বসাই দেবা সেম টাকাটা। এই এন্ট্রিটাও লেখার দরকার নেই, এই যে এইটা লেখছে এইটা লেখারও দরকার নাই। ঠিক আছে, আমি আবার বলতেছি এই জিনিসগুলো নিচে লিখবা, এই দুটো লাইন লেখার দরকার নাই, এই লাইন দুটো লেখার দরকার নাই। তাহলে এখন নিট লাভটা কি হয়, মূলধনের সাথে যোগ হবে, তাই মূলধনের ক্রেডিট পাশে বসাই দিলাম। এবার তুমি সম্পদ যোগ করো, সব সম্পদগুলো এখানে যোগ করো, দেখবা যে 6,97,000 হয়। এবার সব দায়গুলো যোগ করো, 6,97,000 হয়। তাহলে এই দুটো মিলে যাবে, মনে রাখবে এই দুটো মিলে যাবে। নিট লাভটা যদি আমরা আর্থিক অবস্থাতে দেখাই তাহলে এটা মিলে যাবে। নিট লাভটা যদি হয় মানে ব্যয়টা পাঁচটা যদি এখানে কম থাকে তাহলে তো নিট লাভ, কারণ আয় থেকে ব্যয় কম হলে তো নিট লাভ, তখন এটা মূলধন হিসাবে বসবে, মূলধনের সাথে যোগ হিসাবে বসবে। আর যদি ব্যয় বেশি হয়, ব্যয় বেশি হলে দুই পাশে সেম লিখবো, তখন আমরা কি করবো, ব্যয় থেকে আয় মাইনাস করবো, তখন আয় কম আছে, তখন আয় কম হলে সেটা ক্ষতি হবে, তখন এখানে লিখবো নিট ক্ষতি, টাকাটা এই পাশে বসবে, বিষয়দায়ী বিবরণীর ক্রেডিট পাশে বসবে। তারপরে কি করবো, সেই টাকাটা আমরা এই পাশে আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাবো, কারণ তখন সেটা মালিকানা সত্ত্ব হ্রাসকে ইন্ডিকেট করে, তখন আমরা সেটা নিট ক্ষতি হতো, তাই এটা আমরা ডেবিট পাশে বসাবো আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। তো এইভাবেই মূলত কার্যপত্র প্রস্তুত করা হয়। কার্যপত্র তো এইটা আমি অনেক ভালোভাবে বুঝলাম, তোমরা ইজিলি করবা, যাতে করে পরবর্তী ম্যাথগুলোতে আমার কম বলা লাগে। হ্যাঁ, একই জিনিস যাতে করে বারবার না বলা লাগে, যার কারণে একটা কার্যপত্র ভালোভাবে শিখবা। এবার আসো খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেন ছিল মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করবো, আমরা সবাই জানি মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি এন্ট্রি যায় বা কি কি এন্ট্রি নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, তো মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন যোগ নিট লাভ বা নিট ক্ষতি বা উত্তোলন, উত্তোলনের সুদ, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় মালিকানা সত্ত্ব বিবরণীতে। তাহলে এই অঙ্কে মালিকানা সত্ত্ব বিবরণী মানে মূলধন ছিল কত, মূলধন ছিল 2 লাখ। কোথায় ছিল, আমরা রেয়ামিল খুঁজলে পাবো। হ্যাঁ, রেয়ামিলে খুঁজলেও দেখো মূলধন আছে 2 লাখ। কই ছিল, এই যে মূলধন, বাঁধনের মূলধন, বাঁধনের মূলধন ছিল কত, ছিল 2 লাখ টাকা ছিল, এবং বাঁধনের উত্তোলন ছিল কত, উত্তোলন ছিল 25,000 টাকা। তাহলে মূলধন বাদ উত্তোলন, তার মূলধন 2 লাখ এবং উত্তোলনটা কি দেখানো হয়েছে, বাদ দেখানো হয়েছে। এটা সিম্পল কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা একটা আসে না, বাট এই অঙ্কে দিয়ে দিচ্ছে, এটা এরকম বেশি একটা আসে না। তারপরে কি হয়েছে, এখানে ব্যবসায় নিট লাভ হয়েছে, আর কোনো মূলধনের সাথে কোনো কাজ ছিল না, নিট লাভ হয়েছে 2,04,000 টাকা, এই যে নিট লাভ। তাহলে এটা আমরা জানি নিট লাভ কি হয়, যোগ হয়, তাহলে এটা যোগ, একটা বিয়োগ, শেষ। আর্থিক অবস্থা বিবরণী মালিকের সাথে বিবরণীতে মূলত এটাই কাজ, মালিক কত টাকা পাবে। এবার আসো আর্থিক অবস্থা বিবরণী। এটা কিন্তু সুন্দরলি প্রসেসটি প্রস্তুত করা যায়, এটা কিন্তু সুন্দরলি প্রস্তুত করা যায়। আর্থিক অবস্থা বিবরণীতে আমরা জানি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এন্ট্রি হয়, সম্পদের সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব হয়। তাহলে এখানে সম্পদ সমূহ লিখে দিলাম, পরে এখানে কিন্তু এখানে ডাইরেক্ট সব সম্পদ দেখাই দিছে। হ্যাঁ, এরকম করছে কারণ এটা কার্যপদ্ধ মতো তো, তাই এখানে দেখাইছে। বাট যদি ভাগ ভাগ করে দেখাইতে পারো, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর চলতি সম্পদ, অলিক সম্পদ, এভাবে দেখা দিলে বেটার হয়, কারণ ওইভাবেই দেখানো উচিত। বাট এইখানে যেহেতু কার্যপত্রের মধ্যে এটা আসছে, তাই এটা সংক্ষেপে দেখাইছে। বাট এইটাও বোর্ড পরীক্ষায় তেমন আসে না। বোর্ড পরীক্ষায় মূলত আসবে কি, আসবে কার্যপত্র প্রস্তুত করো এবং সমনা দেখিলা বা সমাপনী দেখিলা, বিপরীত দেখিলা, এই জিনিসগুলো আসে। আর্থিক অবস্থা শর্টকাটে দেখে, এখানে ব্যবসা নগদ টাকা ছিল, ব্যবসা নগদ টাকা ছিল কত, 1,60,000 বসাই দিচ্ছে, দেখো একটাই লাস্টে বসাই দিচ্ছে সবগুলা। প্রাপ্য হিসেবে তো আমাদের পাওনা সঞ্চিত ছিল, আমরা করছি এখানে র্যামিলের মধ্যে 7,000 টাকা, এই যে সমন্বয় ছিল, এই যেটা এই 7,000 টাকা, এই যে 10% বাড়ি করছিলাম 7,000 টাকা, 70,000, সে 7,000 টাকা মাইনাস করলাম 63,000। মজুদ পণ্য দেওয়া ছিল, সমাপনী পণ্য আমরা বাড়ি করছি 75,000, কারণ প্রকৃতপক্ষে ছিল 75,000, বলে দিচ্ছে 7,000, প্রকৃতপক্ষে 75,000 টাকা ছিল, এইটাই দেখাইছি, কারণ মাইনাস করে তুমি এখানে দেখাইতে পারতাম, তাহলে 75,000 মাইনাস 80,000 মাইনাস 75,000। দেন সাপ্লাইজ খরচ দেওয়ার পরে যেটা ছিল 7,000 টাকা হাতে ছিল, প্রকৃতপক্ষে এটা সমন্বয় ছিল, এটা দেখানো হয়েছে। আমি বিস্তারিত করতেছি না, কারণ সম্পদ টম্পদ তোমরা চিনো।
যন্ত্রপাতি বাট পুঞ্জীবিত অবচয়, যন্ত্রপাতি আমাদের ছিল 3,60,000, পুঞ্জীবিত অবচয় পুরা কার্যপত্রের মধ্যে টোটাল আমরা যোগ করে পাইছিলাম 1,08,000 টাকা। কই এই আমি আবার একটু দেখাইতেছি, এই যে যদি অবচয় কার্যপত্রের মধ্যে যোগ করে পাইছিলাম 1,08,000, তো এই 1,08,000কে আমরা বাদ দিয়ে দিব, তাহলে 2,55,000, তাহলে সম্পদ হলো টোটাল 5,57,000। এখানে আর সম্পদ নাই। আর্থিক অবস্থা বিবরণী আমরা কিন্তু বিষয় আর্থিক অবস্থা বিবরণীর বিস্তারিত কিন্তু আমরা এই ফার্স্ট পেপারে নবম অধ্যায়ে কিন্তু বিস্তারিত শিখছি। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা না করাটাই বেটার, সংক্ষেপে আলোচনা করতেছি, কারণ এই প্রশ্নটা তেমন একটা আসবেও না। তারপর আমরা শিখাচ্ছি যদি ওরা দিচ্ছে দেখে। তারপরে কি বলছে, দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব প্রথমে দায়ের মধ্যে কয়টা চাইছিল, যে কয়টা দায় ছিল আমি কিন্তু বলছিলাম কোনটা কি কি দায়, সেই সব দায়গুলো লেখা যোগ করে বসাই দিচ্ছে। আর মালিকের সত্ত্ব তো আমরা এর আগেরটাই করছি, কই করলাম, এই যে এখানে 3,79,000 টাকা বসাইছিলাম, এই 3,79,000 টাকা বসাই দিয়েছি, দেখো যোগ করলে 5,57,000 টাকা হয়েছে, তার মানে সমান আসছে। আশা করি বুঝতে পারছো।